হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ফোকাস টিভি এর টক শো এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের একজন খুবই স্পেশাল গেস্ট কাজী আশরাফ হোসাইন ভাইয়া আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। খুবই ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, কাজী আশরাফ হোসেন ভাইয়ার ছোট করে একটা পরিচয় দিয়ে নিই আপনাদের মাঝে। ভাইয়া হচ্ছেন প্রাক্তন নিউ ইয়র্ক সিটির হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশনের ইনভেস্টিগেটর। তিনি বর্তমানে স্টেট অ্যান্ড আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট 20 R2 এর রিজিওনাল চেয়ারপারসন। ফোবানা নিউ ইয়র্ক সিটির তিনি 2014 সালের কনভেনর এবং দীর্ঘদিন যাবৎ তিনি কমিউনিটিতে অনেকগুলো ইয়াতে লিডারশিপ দিয়ে আসছেন। উনি আচ্ছা ভাইয়া, আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি কখন আমেরিকায় যান এবং আপনার যাত্রাটা কেমন ছিল? সেই আগের কথা, অনেক আগের কথা। সে 1988 আমি তো দেশে আহ, ব্যবসা বাণিজ্য এবং লেখাপড়ায় ব্যস্ততা ছিলাম। সামহাও ওই লায়ন করার সুবাদে 1988 ডেনভার কলোরাডোতে যখন লায়ন কনফারেন্স হবে ডিক্লারেশন দিল, আমাদের বাংলাদেশি গভর্নর শফিউর রহমান আমাদের প্রত্যেকটা ক্লাবগুলোকে ইনস্ট্রাকশন দিল যে যারা যারা আমেরিকা যাওয়ার ইচ্ছুক তারা প্রত্যেকে আমেরিকান এমবেসিতে গিয়ে সশরীরে এমবেসিতে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ টিকলে পরে আপনারা আমেরিকা যাওয়ার প্ল্যান করতে পারেন অ্যাজ এ ডেলিগেট হিসাবে। তো সেই সুবাদে অনেক লোক, প্রত্যেকটা ক্লাবের অনেক লোক এমবেসিতে ইন্টারভিউর জন্য গেছে। অনেক মহারথী লোকেরাও, ইন্ডাস্ট্রির মালিকেরাও হয়তো সাকসেস হন নাই। সামহাও আমি অধম তখনই ইন্টারভিউতে টিকে এবং বাংলাদেশি ডেলিগেট হিসাবে আমরা অনেক লোক, আমরা প্রায় 100 জনের মতো লোক আমরা ডেনভার কলোরাডোতে বাংলাদেশি ডেলিগেট হিসাবে যোগদান করি। এবং সেই ডেলিগেটের পরে বাংলাদেশের আমাদের হিতাকাঙ্ক্ষী এবং আমার বন্ধু বান্ধব যারা আমেরিকা ছিল যে কয়জন, তারা আমাকে বাংলাদেশি ফেরত যাওয়া থেকে বিরত রাখছে। বললে আপনাদের বাংলাদেশি মন্ত্রী মিনিস্টাররা আসে এখানে বিভিন্ন কাজকর্ম জড়িয়ে পড়ে, অনেকে অনেক চেষ্টা করেও আসতে পারে না। আপনারা আসছেন সুবাদে, থেকে যাওয়াটা বেটার হবে। সামহাও ওরা আমাকে কনভিন্স করছে। আর আমিও বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের দিকে চিন্তা করি, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে দেখি কি অবস্থা হয়। যদি ভালো মনে করি তো থাকলাম, না হলে দেখা যাবে। ওই করতে করতে রয়ে গেলাম, এই আর কি। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনার তো তাইলে আজকে অ্যারাউন্ড কয় বছর আপনি আমেরিকায় আছেন? 36 বছর। 35-36 বছর নাকি? হ্যাঁ, জি, 36 বছর। তো 36 বছর। এই 36 বছরের আপনার একটা ছোট সামারি তো আসলে বলা সম্ভব না, অনেকগুলো ঘটনা, অনেক কিছুই আছে আপনার জীবনে। তারপরেও যদি একটু ছোট করে আমাদেরকে জানাতেন, মানে ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট যে ঘটনা, কয়েকটা ঘটনা যদি আমাদেরকে বলতেন। না, ঠিক আছে। আমি যখন আমেরিকা আসি তখন বাংলাদেশি কত 20,000, সর্বসাকুল্যে সারা বাংলাদেশ থেকে 20,000 হবেও না হয়তো। তো অফিস মানে আদালতে বাঙালি 20,000 ছিল এরকম? এরকম আরো কম হবে অথবা আচ্ছা এরকমই আচ্ছা। হবে। তো এই যে কয়জন প্রতিষ্ঠিত ছিল, তো এই যেখানে যাই হুম, 2-3টা জব যেগুলো হলো লেবারি জব, ডেইলি গ্রোসারি জব, ওই লিফটিং জব, বিভিন্ন রকমের জব যেগুলাতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না। সেই সুবাদে কি করা যায়, আমেরিকান কোনো জব নিতে হলে আমেরিকাতে আমেরিকান গ্রাজুয়েশন লাগে, আমেরিকার সার্টিফাইড লাগে, অথবা বাংলাদেশি সার্টিফিকেট ইভ্যালুয়েট করে আমেরিকার একটা কোয়ালিফিকেশন দেখাইতে হয়। ওই চিন্তা করতে করতে আমি চলে গেলাম স্কুলের খোঁজে। তো এই ব্রডওয়ে 6th অ্যাভিনিউতে একটা স্কুল খোঁজ পাইলাম। নাম ছিল বেরি ওয়েন সেক্রেটারিয়াল সিস্টেম ওয়ার্ড পারফেক্ট মাল্টিমেট 600 আওয়ারের একটা কোর্স ছিল। ওয়ার্ড পারফেক্ট মাল্টিমেট, যেটা 6, ওয়ার্ড পারফেক্ট 6 এখন হলো 16। তার মানে কত আগে গেছি আমরা। তো ওই 600 আওয়ারের কোর্সে আমি স্টুডেন্ট হিসাবে যোগদান করি। এবং যোগদান করে ওখানে ছিল একজন যদি কয়েকজন ছাত্র অ্যাডমিট করাতে পারে সেখানে প্রমোশন আছে, গিফট আছে। আমি কয়েকটা সিলেটি লোককে ভর্তি করালাম এবং 300 ঘন্টার ভিতরে, 600 আওয়ার 300 ঘন্টার ভিতরে আমি আমার কোর্স কমপ্লিট করে ওই স্কুলেরই ইনস্ট্রাক্টর হয়ে গেলাম। ওই স্কুলে ইনস্ট্রাক্টর হুম, হওয়ার সুবাদে, হ্যাঁ, তখন ওরা কি করলো, ওরা আমাকে গ্যারান্টি ছিল জব প্লেসমেন্ট করবে। তো জব প্লেসমেন্টের জন্য আমি চিন্তা করলাম, ওরা আমাকে অ্যাসিস্ট করলো। নিউ ইয়র্ক সিটি, এটা স্টেট ছিল, নিউ ইয়র্ক স্টেট DHCR, যেটাকে বলে ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড কমিউনিটি রিনিউয়ালে আমাকে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে
22,000 টাকা বেতনে একটা চাকরি। স্কুলে পাওয়া যাইতো কত সমস্যা করলে, তখন বোধহয় সপ্তাহে 350 টাকার মতো চেক দিয়ে আসতো। আর ওখানে 22,000 টাকা, এটাও সপ্তাহে 500-600 টাকার মতো, আরো কম ট্যাক্স কাটার পরে। তো আমি কি করলাম, ওই হ্যাঁ, ডিএসসিআর এ এই ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে জব না নিলাম। কিন্তু আমি তো অদম্য লোক, আমি তো এইভাবে স্টাক হয়ে যাওয়ার মতো না। আমাকে তো আই হ্যাভ টু বি মোটিভেটেড এন্ড লুক ফর বেটার জব, বেটার এন্ড বেটার। তো ওখান থেকে আমি ওই ডাটা এন্ট্রি অপারেটর থাকা অবস্থায় আমি জবের চেষ্টা করলাম। ওখান থেকে স্টেট থেকে আমি পাবলিক চলে আসলাম। স্টেটের জব যেটা বেস্ট জব, ভালো জব, যেখানে ফ্যাসিলিটি, সপ্তাহে 2 দিন ছুটি না, শুধু একবারে মাস বছরে সিক লিভ, অ্যানুয়াল লিভ, ক্যাজুয়াল লিভ, দুনিয়ার ফ্যাসিলিটি আছে। আমি কিন্তু ওটা ছেড়ে চলে আসলাম লুথারান হসপিটালের বিল্ডার হিসেবে। এখানে ব্রুকলিনের 52nd স্ট্রিটে একটা মার্টিন লুথারান হসপিটাল আছে, ওখানে অ্যাজ এ বিলার বেতন কত, 26,000 টাকা। এই 6,000 টাকার জন্য আমি স্টেট জব ছেড়ে দিয়ে চলে আসলাম এখানে। তারপর কি আমি থামি? আমার তো থামার না, আমি তো দেখতে হবে, আরো বেটার জব, বেটার দেখতে হবে। আমি খুঁজতেছি, খুঁজার ফাঁকে ফাঁকে আমি প্রতিটি সময় কিন্তু কাজে লাগাইতাম। তখন আমি অফিসে গেলে কম্পিউটারে কাজ করতাম আর আমার জব সার্চ করতাম। জব সার্চ করে আমি যেখানে আমি সুযোগ দেখতাম সেখানে আমি ইন্টারভিউ ফেস করতাম। এই সুবাদে আমি নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশনে অ্যাপ্লাই করি এবং টিকে যাই। তো সেই হিসাবে এই আর কি আমার এবার শুধু আমি জীবনটাকে একেবারে খেটে খেটে কাটিয়েছি, মানে একেবারে খুব মূল্যায়ন করে প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছি, কোনো অহতার মানে সময় নষ্ট করি নাই। এবং যখন চাকরি যখন হয়ে যায়, বেস্ট জব, প্রথম 2 মাসের ভিতর ধরতে পারলাম যে এই চাকরি তো আমার জন্য দরকার ছিল। এই চাকরিতে আমি 1-2 ঘন্টা 2 ঘন্টা কাজ করলে আমার সারাদিনের কাজ হয়ে যায়, আমি তো অন্য কিছু করা দরকার। এখানে এইখানে 35,000 টাকা বেতন, আমার তো লাভ চলে যাবে, আমার 50,000 টাকা শেষ হবে, আমার তো ওইটাতে হবে না, আমার তো আরো বেশি করতে হবে, কিছু করতে হবে। এই করতে করতে আমি আমার ওই ইনভেস্টিগেশনের সুবিধায়, বিভিন্ন জায়গাতে ইন্সপেকশনের সুবিধায় আমি আমার চেয়ারে কোট রেখে আমি আমার ব্যবসা বাণিজ্য করতে আরম্ভ করলাম। আমি 1993 প্রথমে আমি আমার প্রথম বাড়ি কিনি 624 অ্যাভিনিউতে ব্রুকলিনে, পার্ক স্লোপে। তখন আমার একটা স্পৃহা জাগলো যে আমি তো অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করার আছে, টাকা আচ্ছা বাজার ভাইয়া, থেকে। এটাই মেবি আপনার জীবনের একটা টার্নিং টার্নিং পয়েন্টের পয়েন্ট, মতো প্রবাবলি, টার্নিং ব্যবসা পয়েন্ট। শুরু করাটা। ব্যবসা তো আচ্ছা, এটা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন আর কি। অবশ্যই, সেটা হলো, তো এই ব্যবসা তো আর খুঁজে পাওয়া যায় না, কি ব্যবসা তো আর বাইর করে নিতে হয়। ব্যবসা, ব্যবসা তো কত রকমের ব্যবসা হুম, আছে, গ্রোসারি ব্যবসা আছে, রেস্টুরেন্ট ব্যবসা আছে, কত রকমের, হাজার রকমের আছে ব্যবসা। কোনটা খুঁজবো করতে করতে আমি সে বললাম আমাকে আহ, আমি রিয়েল এস্টেটে ঢুকি। আমার রিয়েল এস্টেটে তখন মৌকা বাজার একেবারে খুবই হার্ড কেক। কিন্তু কোনটা ধরবো, রিয়েল এস্টেটে কি বেচা কিনা করবো, কি এজেন্ট হবো না ব্রোকার হবো না আছে কি হবো, আমি তো ওটা হবো না। যেটাতে আমি প্রেস্টিজিয়াস ফিল করব, যেখানে আমি করে স্বাচ্ছন্দ্য ফিল করব, সেই সুবাদে আবিষ্কার করলাম ফরক্লোজার অকশন। যে ব্যাংকের বাড়িগুলো, যে সমস্ত লোকেরা মসজিদ দিতে ব্যর্থ হয়, বাড়ি টিকে রাখতে পারে না, ব্যাংক লোনে না দেওয়ার কারণে ফরক্লোজ হয়ে যায়, ওই সমস্ত বাড়ি কেনার জায়গা আবিষ্কার করলাম। দেখতে পেলাম প্রত্যেক প্রায় 5টা বড়তে, ব্রুকলিন, কুইন্স, স্টেটেন আইল্যান্ড, ব্রঞ্জ, ম্যানহাটন, প্রত্যেক বড়তে প্রতিদিন একটা করে অকশন হয় সুপ্রিম কোর্টে। সবগুলো আবিষ্কার করে এবং লিস্ট কোথায় পাওয়া যায়, কোথায় পাবো, বাড়িগুলোর খবর কেমনে খবর পাওয়া যাবে, সবগুলো আবিষ্কার করে আমি নিজে নিয়ে পড়লাম। এক ঘন্টা প্রতিদিন, 1 ঘন্টা ওখানে যেতাম, প্রকৃত বাড়ি কিনতাম। এমন এমন সময় গেছে আমি দিনেও কয়েকটা বাড়ি কিনছি। মানুষ তো একটা বাড়ি কিনে ক্লোজ করতে 6 মাস, 3 থেকে 6 মাস, 7 মাস লেগে যায়। আর আমার এমন সুযোগ ছিল, সুবিধা ছিল, আল্লাহ তাআলার রহমত ছিল, আমারও স্পৃহা ছিল, উদ্যম ছিল, সাহসী ছিলাম। আমি প্রাথমিক পর্যায়ে হয়তো 2-3টা মাস আমাকে একটু কষ্ট করতে হয়েছে, কষ্ট মানে একটা দুইটা বাড়ি থামতে হয়েছিল। পরবর্তীতে আমি প্রতি সপ্তাহে 4-5টা বাড়ি না কিনলে আমার মানে নেশা মিটতো না। আমি এমন এমন সুবিধা ছিল, বাড়ি কিনে বাসায় এসে পৌঁছতে পারতাম না, তার আগেই পেপার চেল হয়ে যেত। ওটাকে বলে ফ্লিপ। আমরা বাড়ি কিনলাম 500,000 টাকা দিয়ে, মার্কেট গুলো আছে 700 থেকে $1 মিলিয়ন। ওখানে কাস্টমাররা যারা বাড়ি হারাইছে, যারা আত্মীয় স্বজনরা বাড়ির জন্য কেনার জন্য বসে আছে, ওরাই ছাপাই ধরতো, ভাই আমরা বাড়িটা এটা এটা আমার, আমি হারাই ফেলছি, এই যে মানে এই যে আপনার যেগুলো অকশনের মধ্যে বাড়িগুলো সেল হয়, আপনি ওগুলো কিনে নেন। এরপরে হচ্ছে দেখা যায় বেশিরভাগ যারা বাড়িগুলো হারাইছে তাদের আত্মীয়রাই বাড়িগুলো কিনে নেয়।
কেনার জন্য অগ্রহ করে বসে থাকে। ওখানে কারা কারা কিনছে টুক করে থাকে এবং ওদেরকে ধরে নেয়, ভাই হুম, আপনি বাড়িটা কিনছেন, আমাদের বাড়িটা শখ, আমরা এরিয়ার, এটা আমার ভাইয়ের বা আমার কাকার, আমার আমার বাড়ি, আমরা এটা নিতে হবে, আপনি তো কিনছেন, এখন আমাদেরকে কত হলে সেল করবেন। তো আমি তো প্রথম বুঝতাম না, কম হুম, কম দিতাম। আর প্রথম তো বুঝতাম না, আমি কিনছি 500,000 দিয়ে, যদি 1 মিলিয়ন বলে ফেলি এত টাকার লাভ কি হইতো, তখন চিন্তা করতাম তো 100,000 টাকা হলে দেয় না। প্রথম প্রথম দেখলাম যে না, মানে 50,000 100,000 যখন কয়েকটা বিক্রি করে ফেললাম, টাকা তো আসতেছে, তখন আস্তে আস্তে একটু শক্ত হলাম, তখন মানে এমন এমন সময় গেছে ডাবল, মানে অনেক ভালো, মানে একবারে ভালো মার্জিনে বাড়ি সেল হতো, এবং আমিও ডিপলি এই ব্যবসা মনোনিবেশ করলাম। এবং আমার মনে হয় 17 বছরের চাকরি, আমি 13 বছরের সময় আর মানে যাওয়া বন্ধ করে দিলাম। যে ওই কি আমার সিক লিভ আসছিল, অ্যানুয়াল লিভ আসছিল, মানে চাকরিকে আমার তো মূল্যায়ন করিনি আর কি, যে চাকরি করে তো আমার জীবন কাটাবো এবং এখানে শেষ করবো, পেনশন নিবো, বসে বসে খাবো, ওই চিন্তাও করিনি। ব্যবসার দিকে মনোনিবেশ দিলাম, ফুল প্লেজেড আমি ইনভেস্টর হয়ে গেলাম সে 95 থেকেই। তো সেই সুবাদে আমি রিয়েল এস্টেট ইনভেস্টরকেই প্রাধান্য বেশি, এবং সেই হিসাবে নিজে বেশি পরিচিত আর কি। এই আর কি। তো এই আমার চাকরি ছাড়লাম 2002-তে, আর আসল চাকরি অফিসে যাওয়া বন্ধ করছে সে 2018-তে। এই 18 থেকে 2002 পর্যন্ত, যে 6 বছরের মতো, না 4-5 বছরের মতো, মানে অফিসে না গিয়ে বেতন খেয়েছি আর কি। তো দেখ, এটা লম্বা হিস্ট্রি। তো ইন্সপায়ার হইতো আপনাকে, ইউ হ্যাভ টু বি মোটিভেটেড এন্ড ইউ হ্যাভ টু নো হোয়াট এক্স্যাক্টলি ইউ ডুইং, আর ইউ ডুইং বেটার, or is this enough for you, or you need to do something more and more. What you need to be real, কি বলে, রিয়েল হাসলার, ইন্সপায়ার, হাসলার রিয়েল, বলে ইউ হ্যাভ টু হ্যাভ রিয়েল। বেসিক্যালি। হ্যাঁ, যদি রিয়েল কোনো অ্যাম্বিশন না থাকে, রিয়েল কোনো হোপ না থাকে, রিয়েল হুম, কোনো গোল না থাকে, আপনাকে এগোতে খুব কষ্ট হয়। রিয়েল গোল নিয়ে আগাইতে হবে। তবে এখানে বাংলাদেশিরা সুবিধা করতে পারে না, এই জন্য অনেকেই 90% লোকই ভালো করতেছে, ভালো করবে, কিন্তু এই ভালো তো ভালো না। এই যে আপনি $1 125 টাকা পাচ্ছেন, মাসে 5,000 টাকা রুজি করতেছেন, 5,000 টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা হয়ে যাচ্ছে, আপনি তো আরো অনেক ভালো করার স্কোপ আছে। যদি আপনি একটু সময় নিয়ে লেখাপড়া করে গ্রাজুয়েশন নিয়ে অ্যাটলিস্ট ব্যাচেলার মাস্টার করতে পারলে তো কোনো কথাই নেই, তাহলে আপনি 6 ফিগার জব পাচ্ছেন। 6 ফিগার জব পাচ্ছেন ইজিলি। যেখানে এখানে জবের কোন জবে একটু স্মার্ট হয়, একটু enthusiasm হয়, তাহলে শুধু অল্প সময়, তো একটা 2 থেকে 3 বছর একটু ভালো করে লেখাপড়া করে একটা গ্রাজুয়েশন নিলেই চাকরি, অমুক চাকরি, এখানে হন্য হয়ে চাকরি খুঁজতে হয় না, চাকরির জন্য এমপ্লয়াররা আসে চাকরি দেওয়ার জন্য। তো এই ধরনের সুযোগ যদি বাঙালিরা নেয়, অনেক বাঙালি আছে, অনেক মেরিটোরিয়াস বাংলাদেশ থেকে বিএ পাস করে, এমএ পাস করে আসছে, ডাক্তার, কি বলে, ডাক্তার হয়ে আসছে, কিন্তু এখানে কিচ্ছু করতে পারতেছে না। এখানে ওই উবার চালাইতেছে, আর না হয় ওই 99 সেন্টের দোকানে কাজ করতেছে, ও তো কোনো ভালো কাজ করতেছে সবাই, কিন্তু দে আর হ্যাপি। ডাক্তারদের ভাইয়া, ডাক্তারদের ডাক্তারদের নিয়ে বলতেছেন আপনি, ডাক্তাররা ওখানে গিয়ে আসলে এখানে এখানে আসে, যারা ডাক্তার এমবিবিএস করে আসে এখানে, ওরা এখানে হুম, পরীক্ষা দিয়ে টিকে না, ওরা অনেক চেষ্টা করে কোনো ফার্মেসিতেও টিকে না, যার দরুন ওরা নিজেদের কি বলে সাকসেস, তাদের রেশিও বিলো 0.001, নট ইভেন 1%, 0.0 থাকে তারা। কারণ এখানে যদি এখানে লেখাপড়া করি ডাক্তার হয়, তাহলে তো সবাই ভালো করতেছে, ডাক্তার হয়ে গেল। কিন্তু বাংলাদেশ থেকে এমবিবিএস করে এসে আমার জানা মতো আমি 2 জনকে চিনি, আউট অফ 10, 2 জনকে চিনি, ওরা 2 জনের ভিতরে একজন সাকসেস হয়েছে, আর একজন এখনো প্যারালিগের মতো, মানে বলে অ্যাসিস্ট্যান্টের মতো, ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের মতো পড়ে আছে, এখনো ফুল পেজে ডাক্তার হইতে পারে না। এই জন্য ওই এখনো মানে শুধু ফুল ফ্লেজড প্র্যাকটিস ওরা এটা স্টার্ট হইতে করতে পারে পারে না, নাই। ফার্মেসির লাইসেন্স পাইতেছে না, কিন্তু ওই ডাক্তার তো বুঝে যে তার কাছে যে ক্যালিবার আছে, তার অভিজ্ঞতা আছে, তাদের ডাক্তারের নেশা, এবং বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসছে, ওই সুবাদে তাকে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট করে রাখছে আর কি, ভালো বেতন দিয়ে। কিন্তু একদম ফুল প্লেজের ডাক্তার হয়েছে, ডাক্তার ইকবাল নাম, উনি এখন আরো দিনতে আছে, খুব ভালো করতেছে, এবং হি ইজ ডুইং মোর দেন 500,000 a year. So those who are real doctor, they're making enough money, good money, and those who are fail, they are surviving their life. That's the way people proceeding. But thing is, you need to study. You need to be thinking what you're doing. If you fail to go your way, you need to find another way. Make sure you are succeeding. So if you don't have any other ways, আমি তো এমবিবিএস করে আসছি, আমাকে এমবিবিএস এ থাকতে হবে, এমবিবিএস পারলাম না, অন্য একটা রাস্তা খুঁজে, অন্য একটা ডিগ্রিতে যান, অন্য একটা, অনেক রাস্তা আছে, অনেক ওয়ে আছে। তো যাক, অনেকে করতেছে, আশা Yes. করি সবাই এই দেশে যারা আসছে সবাই স্মার্ট, সবাই ভালো করতেছে মোটামুটি, সবাই আরো একটু
কনসাস হয়ে আরো একটু সচেতন হলে আরো ভালো করতে পারবে এবং দেশের ইকোনমি আরো লাফালাফে বেশি হবে। বর্তমানে তো আমরাই ইকোনমিকে চাঙ্গা রাখছি, ফরেন রিমিটেন্সে বাংলাদেশ বর্তমানে চলতেছে। এটা যদি ফিলিপাইনের মতো স্কিল এমপ্লয়ি যদি আমাদের এই বিদেশের বাড়িতে আসতো, তাহলে ফিলিপাইনে 30 থেকে 40 হাজার এমপ্লয়ি ফিলিপাইনে পাঠাচ্ছে মোর দেন $30 বিলিয়ন এই ইয়ার। আর আমরা সারা পৃথিবীতে 1,50,000 কোটির মতো, 1.5 কোটি লোক আমরা পাঠাচ্ছি 28 বিলিয়ন এই ইয়ার। তার মানে কোথায় 40 হাজার আর কোথায় 1.5 কোটি। 1.5 কোটি যা পাঠাচ্ছি বাঙালিরা, আর ফিলিপাইনিরা 30-40 হাজারে তার থেকে বেশি পাঠাচ্ছে, কারণ ওরা স্কেল হইয়া এখানে আসে। ওরা বেশিরভাগ 90% নার্স হইয়া আসে, ডাক্তার হইয়া আসে, বা কোনো অফিসিয়াল জব নিয়ে আসে, গুগলে জব নিয়ে আসে, জেরক্স, তারপরে ব্রাদার্স, বিভিন্ন জায়গাতে জব নিয়ে আসে। তোরা হাই স্কেল বেতন পায় এবং ভালো টাকা রিমিটেন্স পাঠাতে পারে। ওটা আমাদের করা দরকার, বাংলাদেশের সরকারেরও দরকার। কোনো জব ট্রেনিং দিয়ে যদি এমপ্লয়ি সেন্ড করতে পারে বিদেশে বাড়িতে, তাহলে বাঙালিরা এই দুবাই, কুয়েত, কাতার, লিবিয়া, সৌদি আরবিয়া ছোটখাটো জব করতে হয় না। ওই বড় ভালো জব করলে পয়সা ভালো পাওয়াতে আর কি। তো এটা আচ্ছা সরকার। ভাইয়া, আরেকটা জিনিস জানাচ্ছিল যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনি হচ্ছে বাংলাদেশে সাধারণত মানে ওই ক্যালিবারের ভিসা আসে না, যে অফিস জব বা ডেস্ক জবের ভিসা গুলো বাংলাদেশে সাধারণত পাওয়া যায় না। এটা আসলে কতটুকু সত্য, বা আপনার এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? এটা সত্য, এটা সত্য। এই কথা হলো, বাংলাদেশে যে সমস্ত এমপ্লয়াররা আছে, যে সমস্ত লোকের রিক্রুটিং এজেন্সি গুলো আছে, ওরা নিজেরাই অদক্ষ। ওরাই ওই চার্জ করে না যে আমার কতগুলো ইঞ্জিনিয়ার ডিমান্ড আছে, আমার কতগুলো ডাক্তারের ডিমান্ড আছে, আমার কতগুলো প্রফেশনাল ডিমান্ড আছে, নার্সের ডিমান্ড আছে। ওরা জব সিক করতে ওই ডিমান্ড গুলা দেয় না, যে আমাকে 100টা নার্সের লাইসেন্স দাও, ভিসা দাও, আমাকে 200টা ডাক্তারি ভিসা দাও, আমাকে 300টা প্রফেশনালের ভিসা দাও। তো ওরা তো চায় না, না চাইলে আমাকে লেবার দাও। ওরা গড় বল মানে 200-300 লোকের এমপ্লয়ার ভিসা পাইলেই ওরাকে ওদেরকে বাংলাদেশে সেল করা আরম্ভ করে, যেটা মূল্য 20,000 টাকা, সেল করে 5 লাখ টাকা। ওরা তো মানি নক করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। ওরা কি ওই স্কেল পাটা যাচ্ছে না কি যাচ্ছে, ওদের ওই চিন্তাধারা থাকে না। আর যে সরকারেরও এটা নিয়ে মাথা ব্যথা নেই। সরকারের এখন কিছুটা হয়তো চেঞ্জ হবে, এখন জব ট্রেনিং কিছু করতেছে মনে হয়, এবং কিছুটা ভালো দিকে যাচ্ছে। তবে এমপ্লয়ারদের উপরে একটা প্রেশার দেওয়া উচিত, তোমরা বিদেশের বাড়িতে জব এমপ্লয়ার খুঁজতে স্কেল জব খুঁজো। লেবার তো যাবেই, কিন্তু আমাদের এখানে এনাফ স্কেল পিপল নাই। সেই হিসাবে আমরা এখানে স্কিল করে নিতে পারলে, তোমাদের স্কুল ট্রেনিং আছে, বিভিন্ন পলিটেকনিক্যাল স্কুলগুলো আছে, জব ট্রেনিং স্কুলগুলো আছে, গার্মেন্টসের বিভিন্ন করতে হয়, যেটা নাই সেটা করতে হয়। সরকার নিজের উদ্যোগে কলেজ ইউনিভার্সিটি করতে পারে, যে এটা এই টেকনিক্যাল এই সাবজেক্টের উপরে, এখানে এই টেকনিক্যাল সাইড, এটা ইঞ্জিনিয়ারিং সাইড, এটা ডাক্তারি সাইড, এটা এই প্রফেশনালের উপরে, এটা নার্সিং এর উপরে যদি বিভিন্ন ব্রাঞ্চ স্কুল কলেজ প্রতিষ্ঠা করে, তাহলে স্কিল লেবার প্রতিষ্ঠা করা খুব একটা কষ্টের ব্যাপার না। সরকার উদ্যোগ হলে জনগণ উদ্যোগ হবে, এবং এমপ্লয়াররা আরো উদ্যোগ হবে এবং সচেতন হবে, তারা সেইভাবে এমপ্লয়ারশিপ করবে আর কি। এটাই আর কি। তবে আমাদের দরকার হলো সুস্থ ব্যবস্থাপনার, আমাদের দরকার হলো সুস্থ, ভালো, মানে আপনি অভিজ্ঞ। ভাইয়া, হ্যাঁ, আপনি আসলে বলতে চাইছেন হচ্ছে বর্তমানে যে সিন্ডিকেটটা হচ্ছে নিয়ে যায় বাইরে লেবার, অথবা হ্যাঁ, মানুষদের যারা বাইরে নিয়ে যায়, ওদের মধ্যে আসলে মূল সমস্যা, যার কারণে হচ্ছে বাঙালিরা, স্কিল্ড মানুষরা হচ্ছে বাইরে, এক্স্যাক্টলি তারা হচ্ছে এক্স্যাক্টলি। ভালো উচ্চ বেতনের কোনো চাকরি পাচ্ছে না। ওরা তো সিক করে না, ওরা তো শুধু কোন রকম ভিসা পাইলেই খুশি হয়ে যায়। ওরা তো ওখানে সৌদি আরব বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, লিবিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইটালি বলেন, জাপান বলেন, বাংলাদেশ, সারা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যেখানেই লোক নেই, যেখানেই বাংলাদেশ থেকে লেবার নিচ্ছে, ওদেরকে ডিমান্ড দিতে হয়, তোমাদের নার্স কতগুলো লাগবে, তোমাদের ডাক্তার কতগুলো লাগবে, তোমাদের ইঞ্জিনিয়ার কতগুলো লাগবে, তোমার প্রফেশনাল কতগুলো লাগবে। ডিমান্ড দিলে পরে ওরা ডিমান্ড অনুযায়ী তারা কি বলে সার্কুলেশন দেয়। কিন্তু সার্কুলেশন পাওয়ার জন্য বসে থাকে না, এরা বলে আমাদেরকে শুধু অনুমোদন দাও, যে কোনো স্কেল অনুমোদন, আমাদের লোকেরা খুব দক্ষ, তোমার এখানে গেলে সুযোগ হয়ে যাবে। এখান থেকে খেটে খাওয়ার লোক, একেবারে ভুকানাঙ্গা লোক, খেটে খাওয়ার লোকের গ্রাম চাষাবাস করে ওই সমস্ত লোকেরা পাঠাই দেয়, ওখানে গিয়ে কিচ্ছু করতে পারে না, তোদের খেতে খামারে কাজ করে, হ্যাঁ, বাগানে হ্যাঁ, পানি সেটা দিয়ে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি, সাধারণত মিডল ইস্টে সাধারণত এটা সবচেয়ে বেশি হয়, সেটাই যে সেটাই বাংলাদেশ থেকে এমন মানুষরা বেশিরভাগ যায় যারা হচ্ছে মানে বাংলাদেশে যারা কিছু করতে পারতেছে না। সেটাই রাইট? সেটাই
ওই ধরনের মানুষকে বেশিরভাগ দেখা যায় তারা হচ্ছে বিদেশ যাচ্ছে। বিদেশ গিয়ে খুবই নিম্নমানের কিছু চাকরি করছে। হ্যাঁ, কিছু কিন্তু করার থাকে না, এটা ওদের। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জাস্ট আপনার মেকানিক্যাল সাইড যেমন গাড়ির যারা কাজ করে মেকানিক, গাড়ির মেকানিক হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। ধরনের মানুষ মোটামুটি যায় হয়তো। যাই আছে মেকানিক সাইড, ওয়েল্ডার সাইড, ইলেকট্রিক্যাল সাইড, বিভিন্ন রকমের ট্রেনিং হুম, মিলে গেলে যে কোনো ক্ষেত্রে ট্রেনিং প্রাপ্ত লোকেরা, স্কিলফুল লোকেরা তারা ভালো করবেই। কিন্তু ওইগুলো তো করে না। আগে তো সেখানে কি ওয়েল্ডিং কোম্পানি ছিল, মেকানিক্যাল সাইড ছিল, ইলেকট্রিক্যাল সাইড ছিল, বিভিন্ন রকমের কাজকর্ম এরিয়া ছিল। এখন সেগুলো মনে আগের মতো নাই। মানে শুধু লোক পাঠাইতেই পারলে হলো, আমরা ওরা পয়সা রুজি করে ফেলে যে 20,000 টাকার ভিসা লাগে, খরচ লাগে, সেখানে নিয়ে 3 থেকে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, আরো আরো কত রকম ঝক্কা ঝামেলা, আর কত রকম বাটপারি দুলিয়াতি জাতপারি, এগুলা বাংলাদেশে হওয়ার অহরহ হইতেছে। এগুলা দেখার মতো কেউ নেই। সরকার যদি যদি এই সমস্ত ব্যাপারে মাথা ঘামায়, হয়তো আরো ভালোর দিকে যাবে আর কি। তো বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো, একটা টার্নিং পয়েন্ট আসছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাইতে পারি, আমরা হয়তো আরো ভবিষ্যতে অনেক ভালো করতে পারি আর কি। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ অবশ্যই সেই আশা আমরাও রাখি। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটা জিনিস জানি সেটা হচ্ছে নিউ ইয়র্কের চাকরির বাজারটা আসলে কেমন? এই জিনিসটা আমাদের জানার খুব ইচ্ছা যে নিউ ইয়র্কে বর্তমানে বাঙালিরা কি ধরনের চাকরি করে, অথবা তাদের সেখানে নতুন বাঙালিরা গেলে তারা স্টার্ট করতে পারে কিভাবে, চাকরির বাজারে ঢুকতে পারে কিভাবে? আগের একই কথা, নিউ ইয়র্কে চাকরি বাজার তো খুবই ভালো, কিন্তু চাকরি বাজার, চাকরি খুঁজি দেবে কে, খুঁজবে কে, ও তো মানুষ তো জানে না। মানুষকে উদ্বুদ্ধ করাই তো নিউ ইয়র্ক সিটি প্রতিদিন বিভিন্ন হেলথ সেন্টার আছে এখানে, এটাকে বলে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে। প্রতিটি বড় সেখানে সপ্তাহে মঙ্গলবারে, বৃহস্পতিবারে ইন্টারভিউ হয়। সেখানে কম্পিউটারে জানা লোকের নিয়ে সরকারিভাবে? সরকারিভাবে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউতে পাশ করলে পরে সেখানে পুলিশের জন্য যায়, ট্রাফিক পুলিশের জন্য যায়, তারপরে কি বলে বোর্ড, এটাকে করেকশন পুলিশের জন্য যায়, তারপরে এই ইঞ্জিনিয়ারের জন্য যায়, তারপরে কি বলে কম্পিউটার প্যারালিগেল, কত রকম ক্লারিক্যাল জবের জন্য, প্রত্যেকটি জবের জন্য ইন্টারভিউ হয়। ইন্টারভিউ পেজ করে তো 20-25 টাকা ইন্টারভিউ ফি লাগে, ওই কি বলে এটাকে, ওই অ্যাপ্লিকেশন ফি লাগে। ওখানে যদি টিকে, চাকরি তো অহরহ আছে। আর বেশিরভাগ লোক তো আমাদের এখানে দেখা যায় উবার চালায়, কোনো কিছু নাই, ওই টিএলসি লাইসেন্স নিয়ে নেয়, টিএলসি লাইসেন্স নিয়ে হয় ইয়েলো ক্যাব, না ব্লু ক্যাব, না উবার চালায়। আর এখন তো সর্বক্ষেত্রে আমরা একটু অগ্রগামী মানুষ, আমাদের বেশি, আমাদের রেস্টুরেন্টে কোনো অভাব নাই, গ্রোসারি কোনো অভাব নাই, তারপরে স্বর্ণ দোকানেরও কোনো অভাব নেই, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আমরা অনেক এগিয়ে গেছি এখন। আমাদের সব দিকে জয় 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 জয়, চতুর্দিকে আমাদের বাঙালি আল্লাহর রহমতে। আমরা মনে করছিলাম 4 লাখের ভিতরে সীমাবদ্ধ, এখন বাঙালি আমরা নিউ ইয়ার ফার্স্ট বড়তেই আমরা 5 লাখের মতো হয়ে গেছি। অনেকে বলে 3 লাখ 60 লাখ, অ্যাকচুয়ালি আমরা 5 লাখে ফার্স্ট বড়তে হয়ে গেছি। সারা সারা আমেরিকাতে আমার মনে হয় 8 লাখ ছেড়ে যাবে, 7.5 লাখ 8 লাখ ছেড়ে যাবে। এটা হলো আমাদের ইম্প্রুভমেন্ট, আমাদের গ্রোথের লক্ষণ। আমরা সবাই মোটামুটি ভালো আছে। তো আরো ভালো করতে পারতো যদি তারা স্কুল কলেজে গিয়া একটা সার্টিফাইড স্কেল নিত, তাহলে আরো অনেক বেশি ভালো করতে পারতো। আর নিউ ইয়র্ক সিটিতে অহরহ জব আছে, জবের কোনো অভাব নেই। প্যারালিগেলে প্রচুর দরকার, অ্যাটর্নি অফিসে, অ্যাকাউন্টেন্ট অফিসে, লয়ার, একেবারে সব জায়গাতে শুধু একটু খোঁজখবর নিয়ে ইন্টারভিউ ফেস করলেই হলো। আর বাংলাদেশের ছেলে মেয়েরা স্মার্ট, ওরা মেট্রিক পাস করা ছেলেরা এখানে আমার মনে হয় কলেজ গ্রাজুয়েশনদের মতো নলেজ রাখে। আচ্ছা ভাইয়া, জব সম্পর্কে তো আমরা জানলাম মোটামুটি। আহ এখন আমরা জানি হচ্ছে আমেরিকাতে আসলে ব্যবসায়ীদের সম্পর্কে, আমেরিকাতে বাংলাদেশি ব্যবসায়ীরা কেমন করছে, আর আপনিই বা কেন ব্যবসা বেছে নিলেন? সেটা তো আমি প্রথমেই বললাম, ব্যবসা তো আমি বেছে নিচ্ছি এই জন্য যে আমি যদি সরকারি চাকরিতে ভালো জবের উপর স্টাক হয়ে থাকি, 35 থেকে 50 হাজার ডলার ভিতরে আমি সীমাবদ্ধ থাকতে, আমার নিজেকে আমি এক জায়গায় আটকিয়ে ফেললাম, নিজেকে কলাপস করে। এবং মানে 35 থেকে 50 বলতে এটা ইয়ারলি আপনি? ইয়ারলি বলতেছি, আমি স্টার্টিং তো 35, আমি যখন ইনভেস্টিগেট হই তখন 35,000 টাকা বেতন। আমার শেষ পরে যখন আমি যখন 25 বছর পরে যখন রিটায়ারে যাবো, তখন আর বেতন হবে তো সর্বোচ্চ 50,000। তো আমি আমার লাইফটাকে আমি একধাসে খেয়ে পরে ভালোভাবে চলে, উন্নতভাবে চলে আমি মানুষ হইলাম, দেশও ভালো কিছু করলাম। কিন্তু আসলে জীবনে যে একটা হিউজ গ্রোথের দরকার আছে,
অপূর্ব সাকসেস দরকার আছে। নিজেকে গড়তে হলে, পরিবার গড়তে হলে, ব্যাকআপ ক্রিয়েট করতে হলে, নিজেকে চতুর্দিকে এস্টাবলিশ হইতে হলে, নিজের যে চাহিদা পূরণ করতে হলে প্রচুর ইনকামের দরকার। $35,000 আমেরিকার বাড়িতে আজকাল অনেকের মাসে খরচ করে। তো ওই জন্য এখানে আমেরিকার বাড়িতে, দেশের বাড়িতে ব্যাকআপ করতে হলে ভালো উন্নত মানের জব খুঁজতে হয়। জব খুঁজতে হলে জবের জন্য স্কিল নিতে হয়, স্কিল নিতে হলে লেখাপড়া করতে হয়। একটার দিকে একটা পিছনে লেগে থাকে। তো ওই চেষ্টাটা যদি সবাই থাকে, তাহলে ওই লেখাপড়ার মাধ্যমে, বিভিন্ন স্কিলের মাধ্যমে ওই ওই আশা লক্ষ্যে পৌঁছানো যায় আর কি। তো আমাদের বাঙালিরা সব ব্যবসায় ভালো করতেছে, এবং ব্যবসার ভিতরে আমরা তো এখন দেখতেছি রাতারাতি ভালো করতেছে হেলথ কেয়ার বিজনেসেরা। এরা 1917 আসছে, 17 এখান থেকে ব্যবসাটা শুরু হয়েছে। আমরা জানার মতো আমার এক বন্ধু ব্যবসাটা অবাদ দিয়েছিল আমাদের বাঙালি জাফর মাহমুদকে। জাফর মাহমুদ ওই ওই লোকে মুজিবুর রহমানের বন্ধু ছিল, মুজিবুর রহমানের ডাক্তার, ও বাঙালি। তো এই জাফর মাহমুদে আগে আরো অনেক হেলথ কেয়ার ব্যবসা ছিল, জুইদের হাতে ছিল, কিন্তু বাঙালিদের হাতে আসছে জাফর মাহমুদের তরফ থেকে। জাফর মাহমুদের পরে একটা পর একটা আসি গেছে, ওই তারপরে কি ওই গ্যাস, বাড়ি, শাহনওয়াজ, এইভাবে করে আরো এখন বর্তমানে বা আমার মনে হয় 50 অধিক বা 60 অধিক হয়ে গেছে হেলথ কেয়ার বিজনেস। এবং এভরিবডি ডুইং গুড। প্রত্যেকের কি বলে আমার 300-400 করে এমপ্লয়ি আছে, এবং 1000-এর উপরেও এমপ্লয়মেন্ট পেশেন্ট আছে। এক একটা পেশেন্টে তারা দৈনিক, এক একটা পেশেন্ট থেকে দৈনিক $100 উপরে রুজি করে। দৈনিক এক একটা পেশেন্ট থেকে $100 রুজি করে। একজন ওদের 400 পেশেন্ট থাকে, তো দৈনিকই ওদের 40,000 টাকা ইনকাম হয়। এই যে অবস্থা, তো ওরা $40,000। ভালো করে, হ্যাঁ ভালো করে ভালো করতেছে। এবং ওরা এই ভালো যদি যেভাবে করতেছে, এইভাবে যদি আমি মনে করি আরো ভালো করতে পারতো। এইভাবে যদি ওই আমরা আমার শ্বশুর শাশুড়িকে আমি টেক কেয়ার করবো, ওদেরকে এমপ্লয় বানায় ফেললাম, আমার নাতি পুতিকে আমি এমপ্লয়ার করে বলে ওদেরকে রুগী বানিয়ে ফেলাইলাম, এইভাবে না করে, তো ওদের ওটা দোষ দেবো না। ওরা আবার স্টেট ইনভেস্টিগেশন হয়, স্টেট ইন্টারভিউ দিয়ে পাস করলে পরে তারা রোগী সার্টিফাই করে। আমার মনে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে সীমাবদ্ধ না রেখে এটা ওয়াইডলি সার্কুলার করতে পারতো। আমাদের বিদেশিদের ভিতরে যদি জিনিসটা ছড়াই দিতে পারতো, তাহলে আরো ভালো হতো। কিন্তু আমরা দেখা যায় আমাদের এখন রোগীর সংখ্যা প্রচুর বাড়তেছে, দিন দিন বাড়তেছে। আমরা যারাই আসতেছে তারা সবাই এমপ্লয় হয়ে যাচ্ছে, এবং সবাই ব্যবসা বাণিজ্য করতেছে, রুজি করতেছে। তো এটা একটা ভালো লক্ষণ। আমি মনে করি আরো আরো ভালোভাবে অনুভব করতে পারতো আর কি, তাহলে আরো সুন্দর হতো। তো জিনিসটা আচ্ছা, এভাবে কতদিন টিকে জানি না। তো খুঁজেছে তো গত 2017 থেকে এখন 2025 চলতেছে। মোটামুটি গত 9 বছর তো খুব ভালোই করছে, এবং ওরা মার্কেটে টপ অফ দি র্যাঙ্কে আছে, এবং ডুইং এক্সিলেন্ট জব। তো এটা আমরা তো, আমাকে অফার দেওয়ার পরেও আমি জিনিসটা যেটা আমি জানি না সেটা আমি ঢুকিনি। আমাকে অনেক নিয়ে অনেক বলছে এভাবে আসেন, এভাবে আসেন। যখন মাহমুদিয়া প্রথম বলছে আসেন ভাই, দুই ভাই একাতে করবো, আমি বললাম যে দুই ভাই আমি যে ব্যবসা আমি জানি না ওটাতে আমি আসবো না। হুম, কিন্তু গেলে যে খুব ভালো করতাম সেটাও সত্য, গেলে কিন্তু ভালো হইতো। আমি ওই ভালো বেশি ভালো আমি চিন্তা করি নাই। আমি এবং চিন্তা করছি আমি যেভাবে আছি আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আল্লাহ কাছে লাখ পরিষ্কার যেভাবে আমি থাকতে চাই আর কি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাইয়া। আ এরপরে হচ্ছে আপনার নতুন যারা হচ্ছে ইউএস যেতে চায় অথবা হচ্ছে ইউরোপ যেতে চায়, হ্যাঁ? তাদের নিয়ে আপনি কিছু পরামর্শ দেন। তাদের আসলে কিভাবে প্রসেসিং করা উচিত এবং তারা গিয়ে কি করবে? এ ধরনের জিনিসপত্রগুলো সম্পর্কে একটু জানাবেন। বাংলাদেশের তো সাধারণত ইউরোপীয় কান্ট্রিগুলোতে আমার মনে হয় না ওরা কি বলে জব নিয়ে যায়। ওরা বেশিরভাগ লোকই স্কেলে যায় বিদেশের বাড়ি। তো এখন তো আমেরিকার বাড়ি যেগুলো আসছে এগুলো সব ইমিগ্রেন্ট হয়ে আসছে বেশিরভাগ। 91 থেকে 2000 পর্যন্ত DB1 ভিসা ছিল, ডিবি লটারির মাধ্যমে আসতো। ওখানে অনেক কাজ হ্যাঁ, করা ডিবি করে। লটারি সম্পর্কে সবাই হ্যাঁ, পরিচিত। হ্যাঁ, ডিবি এখন তো লটারির ওটা অফ মাধ্যমে মনে হয়। ওগুলো নাই, বন্ধ হয়ে গেছে। ওখানে অনেক হুম, কিছু, যেমন আমার পাসপোর্ট দিয়া, আমার পাসপোর্ট একজন চুরি করলো, আমার পাসপোর্ট দিয়া প্রায় 50 থেকে 60 জন লোক, ওই কি বলে কি কেমনে 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 কি মাথা টাথা কাটি নাকি কিরকম ওরা চলে আসছে। এইভাবে ওই ডিবি লটারি ওই রকম করে অনেক লোক এসে গেছে। এটা ভালো রকম আসে গেছে, এটা ভালো হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকের আত্মীয় স্বজন, বউ, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, এদের নিয়ে আসাটা ডিউ হয়ে গেছে। সেই 95 থেকে 92 থেকে এখন আগুন 2026 এত বছরে সবগুলো ডিউ হয়ে গেছে। ওই জন্য আমাদের লোক সংখ্যা দিন দিন বাড়তেছে, মানে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে আসতেছে। এটা আমার মনে হয়
এক পর্যায়ে একটু কমে যাবে আর কি, কারণ আগের মতো এখন আর আসতেছে না। এই গত এখন নতুন করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে আর আসার চিন্তা ভাবনা করতেছে না। আসার জোয়ারটা একেবারে 5% চলে আসছে, একেবারে জিরো পর্যায়ে চলে যাবে আর কি। এতে করে যারা এসে গেছে তাদের উত্তরাধিকারদের আনতে ভবিষ্যতে অনেক সময় লাগবে। এখন যেগুলা এসে গেছে, যেগুলো অ্যাপ্লাই করে ফেলছিল 10-15 বছর আগে, সেগুলার আশা হয়তো আগামী 2-1 বছর 3 বছরের ভিতরে হয়তো চলে আসবে, এই আর কি। তো এই বিদেশে যারা যাচ্ছে তারা যদি স্কেল নিয়ে যায়, লেখাপড়া দেশে বাড়িতে শেষ করে যায়, ওখানে গিয়ে যেখানেই যাক, যে দেশে যাক, ওখানে গিয়ে যদি আর একটু লেখাপড়া করে নিজের ওই দেশের চাহিদা মতো কাজ করে স্কিল নিয়ে কোনো কাজকর্ম করে, তারা সবাই সব জায়গাতে ভালো করে। আমি দেখতেছি সব জায়গাতে ভালো করতেছে। তবে কয়েকটা কান্ট্রি আছে যেগুলো সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, এই সমস্ত স্কেলগুলা ওরা খুঁজে বের করতে পারে না। কারণ আগের থেকে যারা ঢুকে যায় তারা লোয়ার জবে ঢুকে। তো লোয়ার জবে ঢুকলে বন্ধু বান্ধব গুলাই ওদের যে প্লেসমেন্ট করতে লোয়ার জবে প্লেসমেন্ট করে, যাতে করে ওদের উপরে উঠতে সেই বাড়িতে অনেক কষ্ট হয়। ওই জন্য ওই কষ্টটুকু স্বীকার করে যদি তারা কোনো স্কেল নেয়, চাকরি করা অবস্থা, ছোটখাটো চাকরি করা অবস্থা যদি কোনো লেখাপড়া করে কোনো স্কুলে বা কোনো জায়গায় কোনো একটা স্কিল নিয়ে যদি জব অ্যাপ্লাই করতে পারে, সব জায়গাতে সবাই ভালো করবে। আর বাংলাদেশ থেকে যদি জব বুঝছি ভাই। স্কিল নিয়ে যায় তো কোনো কথাই নেই। সবচেয়ে বুঝছি। বড় হলো তাহলে বাংলাদেশ থেকে হচ্ছে যারা যেতে চায় আপনি তাদেরকে পরামর্শ দিতে চান হচ্ছে বাংলাদেশ থেকে কোনো একটা টেকনিক্যাল স্কিল অথবা কম্পিউটার স্কিল বা এরকম যে কোনো একটা স্কিল শিখে গেলেই সবচাইতে বেটার, বেটার বেটার সবচেয়ে রাইট? বেটার। আর আউটসোর্সিং চলতেছে আচ্ছা। বাংলাদেশ। হ্যাঁ, ওটাই আর কি। বা স্কিল ছাড়া, হুম, স্কিল ছাড়া পৃথিবীর কোথাও ভালো জবের আশা করা যায় না, ডিগ্রি থাকলেও। আর যারা ইঞ্জিনিয়ার, যারা ডক্টর, এরা ওখানে গেলে ওদের মতো করে বিদেশে বাড়িতে করে নেয়। আমেরিকার মতো এত, আমেরিকা কানাডার মতো এত রেস্ট্রিক্টেড না। ওই ইতালি, জার্মান, ফ্রান্স, ব্রিটেন, তারপরে অস্ট্রেলিয়া, ওগুলাতে এত রেস্ট্রিক্টেড না। ওখানে গেলে কিন্তু ডাক্তার ডাক্তার হওয়া যায়, ফার্মাসি হওয়া আচ্ছা। যায়। কিন্তু আমেরিকা কানাডার হুম, ভিতরে হইতে পারে না, একেবারে মানে একেবারে শূন্যের কোঠায় আর একটু কি। টাফ। হ্যাঁ, ভেরি টাফ। হুম। আচ্ছা ভাইয়া, এখন যারা হচ্ছে আপনার নতুন যায়, তাদের সাথে তাদেরকে বাংলাদেশ কমিউনিটি আসলে বাঙালিদের যে কমিউনিটি আমেরিকায় আছে, তারা কিভাবে আসলে হেল্প করে? অর্থাৎ আপনারা তাদেরকে কিভাবে হেল্প করেন? এটার জন্য তো আমার মনে হয় বাঙালি বর্তমানে 350-400 সমিতি আছে প্রত্যেকটা ইউনিয়নের। ডিস্ট্রিক্টে তো আছেই, ইউনিয়ন পর্যায়ে সমিতি চলে গেছে। যে সমস্ত ইউনিয়ন বা থানার লোকজন আসে, ওরা ওদের কমিউনিটির লোকজন খুঁজে বের করে যে আমার আত্মীয় কেউ আছে কিনা, অমুক জায়গার কোনো কুমিল্লার কেউ আছে কিনা, ঢাকার কেউ আছে কিনা, রাজশাহীর কেউ আছে কিনা, খুঁজে বের করে ওইখানে ওরাই তাদেরকে হেল্প করে, সহযোগিতা করে, টাকা পয়সা দিয়া, সেল্টার দিয়া, জব দিয়া হেল্প করে। এছাড়া বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্কে ওরা বোধহয় একটা জব ট্রেনিং প্রোগ্রাম চালু করছে। ওখানে খোঁজ নিলেও হয়তো অবৈধদের বা যারা কাজকর্ম এখনো পায় নাই, কাজকর্ম করার খেয়াল আছে, ওরাও খোঁজখবর নিয়ে ট্রেনিং নিতে পারে। আর আত্মীয় স্বজন তো আছেই। বাঙালি বাঙালিদের, শুধু বাঙালি না, প্রত্যেকটা কমিউনিটির লোকেরা নিজস্ব লোকদের সাহায্য করে। জুই জুইদের সাহায্য করে, চাইনা চাইনিজদের সাহায্য করে, বাঙালি বাঙালিদের সাহায্য করে, পাকিস্তান পাকিস্তানের সাহায্য করে। এটাই নিয়ম, এটাই করে আসছে। তবে বাঙালি সাহায্য করে। আমরা সবাইকে সাজেস্ট করব, যদি কোনো ভালো উত্তম চাকরি ব্যবস্থা নিজের থেকে করা না যায়, স্থানীয় লোকদের খোঁজ খবর নিয়ে, স্থানীয় লোকদের ভিতরে আবার কিছু রিসারিসি থাকে, কিছু জেলাসি থাকে। কেউ মনে করে আমি এটাকে আমি রাস্তায় দেখাই, এই জন্য তো মনোবৃত্ত লোক যদি একটু মনোভূত না হয়, বুঝতে না দিয়ে আরেকটা প্রতিবেশী যাকেই কাছে পায়, যদি কমিউনিকেট করে যে ভাই আমার একটা জব দরকার, আমি আসছি এতদিন হচ্ছে, আমার এই অসুবিধা এই সুবিধা, আপনারা যারা অনেকদিন যাবত আছেন, আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি একটু ব্যবস্থা করতে পারি। আর সবচেয়ে ইজি প্রসেস হলো এখন টিএলসি লাইসেন্স করা। যদি 2500 হাতে 200 থেকে 500 টাকা হাতে থাকে, একটা টিএলসি লাইসেন্স করতে পারে 3 সপ্তাহ 4 সপ্তাহ ব্যাপার। মানে জবের কোন বিভিন্ন রকমের কি বলে সুযোগ সুবিধা আছে এখানে। শুধু কাজে লাগানো দরকার আর সৎ উপদেশ পাওয়া দরকার। আমাদের কিছু কিছু লোক আছে হয়তো সৎ উপদেশ দেয় না বা সৎ ভালো রাস্তা দেখাই দেয় না। তো বেশিরভাগ লোকে কিন্তু উপকারী, সৎ উপদেশ এবং ভালো রাস্তা দেখাই দেয়। খোঁজ করে নিতে হবে। যদি বসে থাকলে, বসে পড়ে যদি বলে আমার তো চাকরি হচ্ছে না, আমি কি করবো, আমাকে তো ও নাই, আমি আসছি মাত্র, ওই রকম বসে হাত আসলে হবে না। মানে সবসময় উদ্যোগী হতে হবে এবং খোঁজখবর নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে সবসময়, এই আর কি। অবশ্যই ভাইয়া, জানি আমরা যে সাফল্যের এই একটাই মূল মন্ত্র যে ধৈর্য ধরে যেকোনো জিনিস করে যেতে হয় এবং চেষ্টা সবসময় থাকতে হয় মানুষের।
রাইট। অবশ্যই, অবশ্যই চেষ্টা থাকতে হবে, ট্রেনিং নিতে হবে, উদ্বুদ্ধ হতে হবে, ইন্সপায়ার্ড হতে হুম, হবে। এবং নিজের কাছে নিজেকে সবসময় খেয়াল রাখতে হবে, আমি what I am doing now. I need to do something better. And always whatever you do, you need to do something better, something better. এই better চিন্তা করতে করতে আসলে ব্যাপারটা চলে আসবে আরকি। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা আপনি অনেক সুন্দর, সুন্দর উপদেশ দিয়েছেন মানুষের জন্য যারা আমেরিকা যাচ্ছে বা অন্য যেকোনো দেশে যাচ্ছে তাদের অনেক ভালো উপদেশ দিয়েছেন। আশা করি সবার সেটা কাজে লাগবে। এখন আশা করি আপনি আমাদের ফোকাস টিভি নিয়ে কিছু বলবেন এবং আমাদেরকে কিছু উপদেশ দিবেন যে আসলে আমরা এই ফোকাস টিভিকে নিয়ে কি করতে পারি এবং না, কিভাবে আরো বেটার করতে পারি? আচ্ছা, ফোকাস টিভি আপনারা, আমার বন্ধু মানুষ শামসুল ইসলাম মজনু ভাই একজন এন্টারপ্রেনিউর। সে একজন ভালো দক্ষ এবং ব্রিলিয়ান্ট ছাত্র। তার তার কাছে ক্যারিসমেটিক নলেজ আছে। আমি মনে করি এই টিভির মার্কেটে বর্তমানে অনলাইনে অনেক টিভি চালু হয়েছে, অনেক টিভি এই মার্কেটে আসতে প্রচুর অ্যাড ছাড়তে হবে এবং ভালো ভালো অনুষ্ঠান করতে হবে। টক শো হলে হবে না, কারো জীবন বৃত্তান্ত দিয়ে হবে না, আমার জীবন দিয়ে কারো হবে না। আমার কথা শুনে মানুষ টায়ার্ড হয়ে যাবে, কারণ আমার সাকসেস দিয়ে আলোচনার লাভ কি? আমার কথা যদি কেউ ইন্সপায়ার হয়, কিছু একটা বিন্দু মাত্র যদি লাভবান হয়, তখন মানুষ কিন্তু উপকৃত হয়। এবং এই টিভি আপনারা চালু করছেন, আপনাদের ভবিষ্যৎ ভালো যদি আপনারা যদি 24 ঘন্টা নন স্টপ সমাজের কথা, সোসাইটির কথা, দেশের কথা মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন বিভিন্ন কারণ, বিভিন্ন বিভিন্ন দিকে, চাকরির দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে এবং লেখাপড়ার দিকে। চতুর্দিকে মানুষ যদি ইন্সপায়ার হয়, মানুষ কিছু দেখে, নতুন নতুন কিছু দেখে শিখে, তাহলে ফোকাস টিভি তো সবচেয়ে ভালো করবো বলে আমি মনে করি। এই টিভি মার্কেটে এটা অ্যাড ছাড়তে হবে, যদি অ্যাড না থাকে, যদি কি বলে বিভিন্ন রকম আপনার ফোকাস থাকতে হবে, যে একটা ফোকাস, আমি যদি ফোকাসে না করলাম, তাহলে মানুষ জানলো কিভাবে এত আমি আশা করি আপনারা ভালো করবেন। মার্কেটে আসছেন এবং মজনু ভাই যেটা বলছিলাম সেটা খুব উদ্যোগী, আহ, চালান। দেখি ইনশাল্লাহ আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ভালো করবেন এটাই আশা করি। এই আর কি। তবে সবসময় ওই কমিউনিটির সাথে থাকবেন, কমিউনিটি ফোকাস, কমিউনিটি বেস টিভি এবং কি বলে পাওয়ার বেস টিভি। আশা করি সবার সাথে যোগাযোগ করে টক শো হোক, তারপরে কি বলে উপদেশমূলক আলোচনা হোক, রাউন্ড টেবিল কনফারেন্স হোক, তারপরে কি বলে পলিটিক্যাল সাইড হোক, যে কোনো কিছুতে যদি মানুষ উদ্বুদ্ধ হয় এবং ভালো ভালো অনুষ্ঠান, ভালো ভালো কি বলে নাটক, অথবা যে সময় মানুষ দেখে না, যে সময় মানুষ একবার অফ রাখলে হবে না, যে সময় দেখে না, সে সময় কিছু বাংলাদেশের নতুন খবর, বাংলাদেশের পর্যায়ে কি পর্যায়ে গেছে, কোথায় গেছে, কি আছে না আছে, তাজা খবরগুলো যদি যদি উপস্থাপন করতে পারেন, মানুষ দেখবে। আর হঠাৎ করে ওই ওই যেটা তথ্যের ভিত্তিতে, যেটা আপনাদের স্লোগান, তথ্যের ভিত্তিতে খবর প্রকাশ করা যদি আপনাদের মূল মন্ত্র হয়ে থাকে, তাহলে তথ্যভিত্তিক খবরগুলো প্রকাশ করলে মানুষ জেনে উপকৃত হবে। মানুষ যদি তথ্যভিত্তিক খবরটা পায় এবং আসল খবরটা পায়, তাহলে মানুষ বেছেই নিবে যে এটাই আমাদের দরকার, এই জিনিসটা আমরা দেখছি এবং এদের খবরটাই আমরা করতে পারি, আমরা জাস্টিফাই করতে পারি এবং ওদের উপরে আমরা ডিফেন্ড করতে পারি। ডিফেন্ডেবল নিউজ হলে সবাই পছন্দ করবে, এই আশা করি আমরা। আচ্ছা ভাই, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম ডিপেন্ডেবল নিউজ দেওয়ার এবং খুব ভালো কিছু অনুষ্ঠান উপহার দেওয়ার। এবং আপনাকে আজকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রকাশ টিভির কলা কৌশলী সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে এখানে ডাকি দুই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। ধন্যবাদ। সবাইকে ফোকাস টিভি এর অনুষ্ঠান দেখার জন্য, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা চাইলে আমাদের অ্যাপল স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন। ইউটিউব এবং ফেসবুকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।